নমস্কার, শুভ সন্ধ্যা। আগাম দোল আর হোলির শুভেচ্ছা জানালাম। রামধনু হরর চ্যানেল থেকে তোমাদের বন্ধু, তোমার প্রিয় কাকু সকলকে শুভেচ্ছার ভালোবাসা জানালাম। আগামীকাল দোল, তাই আজ ন্যাড়াপোড়ার এই শুভ লগ্নে আজ তোমাদের একটা ভূতের গল্প শোনাবো। গল্পটা নদিয়া জেলার। এক ভদ্রলোক, তার দেশের বাড়ি নদিয়া জেলায় রানাঘাটে। রানাঘাট থেকে একটু ভেতরে, পুরো টাউন থেকে একটু ভেতরে যেতে হয়, পুরো প্রত্যন্ত গ্রামে তার দেশের বাড়ি। ভদ্রলোকের বাড়ি কলকাতার গড়িয়ায়। ভদ্রলোকের নাম শ্যামল চৌধুরী। তার পরিবারের মধ্যে শ্যামল চৌধুরী, তার স্ত্রী, একমাত্র কন্যা রুক্মিণী। রুক্মিণীর বয়স 21 বছর বয়স। রুক্মিণী সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। শ্যামলবাবু 1 মাস হয়েছে রিটায়ার করেছে। শ্যামলবাবুর ইচ্ছে রুক্মিণীর বিয়ে দেবে তার দেশের বাড়িতে, রানাঘাটে তাদের দেশের বাড়ি। বাড়িতে এখন কেউ থাকে না। বাড়িটি একজন কেয়ারটেকার হিসাবে দেখাশোনা করেন, তার নাম রহিম চাচা। রহিম চাচা যখন 10 বছর বয়স, তখন এই শ্যামলবাবুর বাড়িতে এসে ওর বাবা ঠাকুরদা নিয়ে এসেছিল রহিমকে। রহিম বাগানে কাজকর্ম করত, ঘরের ফার্মাস কাটত। সেই থেকে রহিম এই বাড়িতেই থেকে যায়, বড় হয়। রহিমের বিয়ে হয়। রহিমের এখন বয়স 80 বছর বয়স। তার ছেলে মেয়ে, এক ছেলে হয়েছিল, সে 15-16 বছর বয়সে হঠাৎ এক জ্বরে মারা যায়। তারপর রহিমের স্ত্রীও মারা যায়। রহিম এখন একাই থাকে, বাড়িটি দেখাশোনা করে। তার এই বাড়িতে, শ্যামলবাবুর এই বাড়িতে আর কোনো, তার বাপের এই ভিটেতে আর কোনো তার ভাইরা নেই। শ্যামলবাবু একমাত্রই ছেলে, তাই পুরো সম্পত্তির মালিক এই শ্যামলবাবুই। তার ঠাকুরদার, তার বাবার এই বাড়িটি ছিল। সেই পক্ষে 2 মেয়ে ছিল। 2 মেয়ের অল্প বয়সেই একজন বিয়ের আগে মারা যায়। তারপর আরেকজন মেয়ে ছিল শ্যামলবাবু, মানে বাবার বোন ছিল, মানে পিসি, সেও মারা যায়। কিন্তু এখন শ্যামলবাবু হচ্ছে তার এই পক্ষের, যে তার নিজের বাবার একটিমাত্র ছেলে। এখন তার ঠাকুরদাও বেঁচে নেই, তার দাদুও বেঁচে নেই, শ্যামলবাবুর বাবাও বেঁচে নেই। এখন শ্যামলবাবুর ইচ্ছে সেই বাড়িতে এসে রাত কাটাবে, সেই দেশের বাড়িতে সে রিটায়ার্ড জীবনটা কাটাবে এবং সেখান থেকে রুক্মিণীর বিয়ে দেবে। তাই রুক্মিণীকে নিয়ে রহিম চাচাকে জানালো চিঠি দিয়ে, পত্রপাঠ দিয়ে, আমি দেশের বাড়িতে এসে উঠব, তুমি দেশের বাড়িটি একটু সারিয়ে গুছিয়ে রং ফং করে রেখো। তো যা খরচা হয় আমি খরচা পাঠিয়ে দিলাম, তুমি রং ঠং করে ঘরটার সাজিয়ে গুছিয়ে রেখো, আমরাও এখানে বসবাস করবার জন্য আসছি। শ্যামলবাবুর স্ত্রী, শ্যামলবাবু আর রুক্মিণী। রুক্মিণী বললাম গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, দেখতে শুনতে খুবই ভালো। হঠাৎ শ্যামলবাবু এসে পৌঁছলো যেদিন দুপুরবেলা সেই রানাঘাটে দেশের বাড়িতে। বাড়িটি গ্রামের মধ্যে, সামনে একটা নদী টাইপে আছে। সেই নদীর পাড়ে ছিল একটি বিশাল বড় একটা আমড়া গাছ। সেই আমড়া গাছের কাছে একটি ছোট্ট কুড়ে গাছ ছিল, তাতে একটি সন্ন্যাসী থাকতো। সব সময় চোখগুলো লাল লাল টিপ পড়ে থাকতো, বয়স হয়ে গেছে অনেক। রহিম চাচা
মাঝে মাঝে সন্ন্যাসীকে দেখতো আমড়া গাছের তলায় শুয়ে নদীর জলের দিকে তাকিয়ে বিড়বিড় বিড়বিড় করে কি বলে যাচ্ছে, আর এই বিশাল বড় বাড়িটির দিকে তাকিয়ে কি যেন করে যায় আর বলে যায়। আজ রহিম চাচা শ্যামলবাবুকে নিয়ে নদীর পাড়ে এসছিল। যখন শ্যামলবাবুকে ওই সন্ন্যাসী দেখে তখন হঠাৎ বলে বসে, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, চলে যা, চলে যা, এই বাড়িতে থাকিস না, সব শেষ হয়ে যাবে। রহিম চাচা বয়স হয়ে গেছে, তাই শ্যামলবাবুকে বলল, আপনি চলে আসেন বাবু, এখানে থাকবেন না। কে সন্ন্যাসী কি বলে নিজে বিড়বিড় বিড়বিড় করে, যা যা, চলে যা, চলে যা। শ্যামলবাবু আস্তে আস্তে ওই নদীর পাড় থেকে উঠে হাঁটতে হাঁটতে চলে আসে নিজের বাড়িতে। এবার সেদিন রাত্রিবেলায় রুক্মিণীর ঘরে রুক্মিণী শুয়েছে। রুক্মিণীর ঘরে অনেকগুলো তাদের পূর্বপুরুষের ছবি ছবি টাঙানো। তার মধ্যে একটি ছবি ছিল একদম অবিকল রুক্মিণীর মতো দেখতে, একটি মেয়ের ছবি টাঙানো ছিল। মানে চোখের দৃষ্টি যেই দিকেই রুক্মিণী যাচ্ছে, তাকানোর দৃষ্টিটা যেন সেই দিকেই হচ্ছে। রুক্মিণীর মাও তাকিয়েছে ফটোটার দিকে, দেখছে রুক্মিণীর মায়ের দিকে এরম করে তাকিয়ে আছে। চোখের মানে মণিটা রুক্মিণীর মায় এই দিক থেকে ওই দিকে গেল, রুক্মিণীর মায়ের দিকে মণিটা ঘুরছে। রুক্মিণী মা এসে ওর বাবাকে বলেছে, দেখো একটা ছবি পুরো অবিকল রুক্মিণীর মতো দেখতে। বলছে কোথায়? বলে রুক্মিণী যে ঘরে শোয়। ওর বাবা গিয়ে দেখছে সত্যি তো, ওর বাবার দিকে তাকিয়ে আছে সেই দৃষ্টিতে। আবার রুক্মিণীর বাবা এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছে, যেন ঘর থেকে এই ঘরের দৃষ্টিটা ওই ঘরের দিকে ঘুরে গেল। তা যাই হোক, বললো যে হয়তো আগেকার দিনে ছবি তোলা তো, ফটোগ্রাফি এইরকম। হঠাৎ দেখছে রাত্রিবেলা সেদিনকে রুক্মিণী শুয়েছে, দেখছে খাটটা ধরে কেউ যেন এরম এরম করে রুক্মিণীর ঘরের খাটটা, রুক্মিণী একাই শুয়েছিল সেই ঘরে, খাটটা খুব জোর কেউ নাড়াচ্ছে। রুক্মিণী ধর্মনিয়ে করে উঠে বসেছে। পাশের ঘরে রুক্মিণীর মা আর বাবা শুয়ে আছে, শ্যামলবাবু। রাত তখন 1টা বাজে। হঠাৎ রুক্মিণী তাকিয়ে দেখে দরজাটা খুলে গেল। একটি স্কার্ট পরা একটি মেয়ে, 18-19 বছরের বয়সে বড়, আট পরে শাড়ি পরে স্কার্ট পরেছিল। তারপরেই দেখছে তাকিয়ে সেই মেয়েটি একটা আট পরে শাড়ি পরে ওই সিঁড়ি দিয়ে ছাদের দিকে উঠে যাচ্ছে। এই দেখলো স্কার্ট পরা মেয়েটি, আবার দেখছে খানিকক্ষণ পরেই আট পরে শাড়ি পরা মেয়েটি ছাদের দিকে উঠে আছে। রুক্মিণী সঙ্গে সঙ্গে খাট থেকে নেমেছে, নেমে পেছন 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 সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে সেই মেয়েটির পেছন পেছন। ঘড়িতে তো অনেক রাত, খেয়ালও করেনি রুক্মিণী। ঘোরের মধ্যে উঠে চলেছে ছাদে, বিশাল ছাদ। ছাদের এক কোণে গিয়ে মেয়েটি অদৃশ্য হয়ে গেল। রুক্মিণীও তার পেছন পেছন গিয়ে সেই ছাদের যেখানে এসে আর বেরিয়ে গেল, মেয়েটিকে দেখতে পেল না, সেখানে এসে দাঁড়িয়ে রইল। দেখছে মেয়েটি ওই ঠিক যেখানে নদীটির পাশে আমড়া গাছ, একটা বিশাল আমড়া গাছ, সেইখান দিয়ে মেয়েটি হেঁটে যাচ্ছে নদীর দিকে। রুক্মিণীর মা হঠাৎ খেয়াল হয়েছে, ঘুম ভেঙেছে যে পাশের ঘরে কিছুর যেন একটা আওয়াজ শুনতে পেল। রুক্মিণীর মা হুড়মুড়িয়ে উঠে এসছে, এসে দেখে পাশের ঘরে রুক্মিণী বিছানায় শুয়ে নেই। ছুটে এসে বাবাকে, ওর স্বামীকে ডেকেছে, এই ওঠো ওঠো, রুক্মিণী শোবার ঘরে নেই, বিছানা। বলছে কী বলছো? কত রাত, ঘড়িতে দেখছে ঢং করে 1টা বাজলো, একটি দেওয়াল ঘড়িতে। ছুটতে ছুটতে এ ঘর ও ঘর করে কোথাও খুঁজে পেল না। দেখতে ছাদে যাবার সিঁড়িতে
বাতিটা জ্বলছে। ছুটতে ছুটতে ওরা বেরিয়ে এসে ছাদে সিঁড়ি দিয়ে চিলেকোঠার ছাদে উঠতে গেছে। তার মা আর তার রুক্মিণীর মা আর বাবা উঠে দেখছে ছাদের এক কোণে রুক্মিণী এসে দাঁড়িয়ে আছে। রুক্মিণীর মা ছুটতে ছুটতে গেছে মেয়ের কাছে। কী রে, এত রাতে তুই? ও আঙুল দেখাচ্ছে ওই দিকে। দেখছে একটা নদীর পাড়ে একটা কেমন অদৃশ্য একটা ছায়ামূর্তি হেঁটে চলে যাচ্ছে। কী হয়েছে, তুই এখানে এত রাতে এসেছিস? কারণ চল নিচে চল। রুক্মিণীকে ডেকে ওর বাবার মা নিয়ে শোবার ঘরে নিয়ে এসছে। কী হয়েছে মা তোর? বলছে যে মা কে যেন এই ঘরে এসছিল। যে কে আসবে? না, কেউ আসেনি, তুই শুয়ে পড়। প্রথম দিন তো একটু ভয়টাই পেয়ে গেছি, ঠাকুরের নাম টাম করে দিয়েছে। পরের দিন থেকে খুব জ্বর রুক্মিণী। রহিম চাচাকে ডাক দিয়েছে, বলছে রাত্রিবেলায় ও রাত্রি 1টার সময় ছাদে উঠে গেছিল। আমরা ঘর এঘর ওঘর খুঁজতে খুঁজতে দেখছি ও বলছে কে যেন ঘরে এসছিল। একটি মেয়ে আটপরে শাড়ি পরা অবস্থায় ও ছাদে উঠে গিয়ে মিলিয়ে গেল। রহিম চাচা নাকি সব জানতো, কিচ্ছু বলেনি। ছাদে উঠে গিয়ে বলছে ওই দিকে আঙুল দেখাতো। বলছে ওই দিকে আঙুল দেখা, বলছে ওই পুকুর একটা নদী আছে, নদীর পাড়ে একটা গাছের পাশ দিয়ে দেখলাম একটা অস্পষ্ট একটা ছায়ামূর্তি কেউ অত রাতে নদী দিয়ে পাড় দিয়ে হেঁটে যাচ্ছে। রহিম চাচা কিছু বলল না। পরের দিন ওর বাবাকে বলল, তুমি আমার সঙ্গে এসো বাবা। ওকে নিয়ে গেছে নদীর পাড়ে। দেখছে সেই ঠাকুর মশাই, ওই সন্ন্যাসীটা। সব শেষ হয়ে যাবে, চলে যা এখান থেকে, চলে যা, তোর মেয়েকে এখান থেকে নিয়ে চলে যা। তখন রহিম চাচা ওর শ্যামলবাবুকে নিয়ে বলছে, বাবু আপনি চলে আসুন, এ অনেক কিছু জানে। হট করে এই কথাটা বলল কেন? এসে দেখছি ওর মেয়ের গা জ্বরে পুড়ে যাচ্ছে। বলল ওর মাকে বলেছে, শ্যামলবাবু তার স্ত্রীকে বলল, বলছে এরকম নদীর পাড়ে একজন সন্ন্যাসী বলল এখান থেকে চলে যা, সব শেষ হয়ে যাবে, তোর মেয়েকে নিয়ে চলে যা, তোর মেয়েকে নিয়ে পারলে চলে যা, মেয়েকে বাঁচা। সে সন্ন্যাসীটি খানিকক্ষণ পর এই কথাটা বলে ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে গেছে। দেখছে ওপরে জানলা দিয়ে ওই লাল আলখাল্লা পড়া সন্ন্যাসীটি তার ঘরের নিচে দালানে দাঁড়িয়ে আছে। ও সিঁড়ি দিয়ে ওপরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওই সন্ন্যাসীটি উঠে আসছে। ওর মা বলছে, আপনি কোথায় যাচ্ছেন? রহিম চাচাকে বলছে, ডেকেছে, রহিম, রহিম চাচা আপনি আসুন, দেখুন একজন সন্ন্যাসী ওপরে উঠে আসছে। ওই এখন লাল চোখ নিয়ে তাকিয়েছে। সরে যা এখান থেকে। ওর মাকে সরিয়ে দিয়েছে। যে ঘরে রুক্মিণী বিছনার খাটটা শুয়েছিল, বলছে মেয়েকে যদি বাঁচাতে হয় এক্ষুনি নদীর পাড়ে ওই আমড়া গাছের তলা থেকে রহিম চাচাকে বলল ওর বাবাকে ডাক, তাড়াতাড়ি করে একটুখানি মাটি তুলে নিয়ে আয়, আর দেখবি ওর গাছে একটা জবা ফুল ফুটেছে। তখন সন্ধে হয়ে এসছে। বলছে এখনই এই সন্ধ্যা লগ্নে ওই লাল জবাটা নিয়ে আসবি, আর কাউকে লাল জবা যখন পারবি পেরে আর পেছন দিকে তাকাবি না, আর কাউকে কিন্তু ডাকবিও না আর পেছন দিকে তাকাবিও না, আর কাউকে নিয়ে যাবি না, একা যাবি। ওর বাবার সঙ্গে সঙ্গে সেই নদীর পাড়ে গেছে, গিয়ে মা ওই আমড়া গাছের তলা থেকে একটু মাটি তুলে দেখছে আমড়া গাছের পাশে জবা ফুল ফুটে উঠেছে, অনেক জবা। একটা জবা নিয়েছে, সেই জবাটা নিয়ে এক মনে মাটির দিকে নিচের দিকে তাকিয়ে হেঁটে বাড়ির দিকে এসে বলছে যে সব জানলা খুলে দে ঘরে। সব ঘরের জানলা খুলে দিয়েছে, আর জবা ফুলটা ওর রুক্মিণীর মাথার কাছে রেখে বলছে, আমি কিন্তু এই সময় কয়েকদিনের জন্য রুক্মিণীকে সুস্থ করে দিচ্ছি, কিন্তু এখান থেকে পারলে চলে যা, রুক্মিণীকে
যদি মেয়েকে বাঁচাতে হয়, নইলে এর শরীরে কিন্তু অন্য কিছু এক প্রবেশ করেছে। ওর মা বলছে, কী হয়েছে, কে প্রবেশ করেছে? বললো, সে তোকে জানতে হবে না। হঠাৎ রুক্মিণীর মাথায় যখন ফুলটা নিয়ে রাখছে, তখন দেখছে মেঝেতে টপ টপ করে ফুলটা থেকে লাল রক্তের মতো কি যেন মেঝেতে পড়ল। সেই ফুলটা নিয়ে রুক্মিণীর মাথায় রেখে দিল, আর ওই মাটিটাকে নিয়ে সারা গায়ে বুলিয়ে দিল। দিয়ে সন্ন্যাসীটি নিজের মতো করে বিড়বিড় করতে করতে বকতে বকতে বলল, পালিয়ে যা, চলে যা, মেয়েকে বাঁচাতে হলে নিয়ে চলে যা। সন্ন্যাসী সিঁড়ি দিয়ে নেবে ওই রাত্রিবেলায় বেরিয়ে চলে গেল নদীর পাড়ে। পরের দিন সকালবেলায় দেখছে ওই লাল জবা ফুলটি যেটা তুলে এনেছিল রুক্মিণীর মাথার কাছে রেখে গেল, পায়ের কাছে মেঝেতে কিছুটা রক্ত জমে শুকিয়ে গেছে, আর লাল জবাটা সাদা হয়ে ফ্যাকাশে হয়ে গেছে। পরের দিন তো জ্বর তো রুক্মিণীর কমলো। রহিম চাচাকে বলল, এখানে কিছু একটা আছে এই বাড়িতে, আমরা এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আর তো আমাদের বাস করার মতো কেউ নেই, আমার একমাত্র মেয়ে, আপনি থাকেন। যদি পারেন আপনি বাড়ি ঠাড়ি সব বেচে আমার কলকাতার বাড়িতে চলে আসুন। রহিম চাচাকে বলল, সম্পত্তি বেচে এই সম্পত্তি আমি ভোগ করব না, এই বাড়িতে হয়তো কিছু একটা আছে, ও বলে গেছে সন্ন্যাসী। রহিম চাচা বলল, রুক্মিণীর ঘরে একটি মেয়ের ফটো আছে, দেখেছ? বলল, হ্যাঁ, তোমার পূর্বপুরুষের, তোমার বাবার বাবার তার আগে একটি মেয়ে হয়েছিল। মেয়েটি 18-19 বছর বয়সে এইখানের এই নদীতে জলে ডুবে মারা যায়। তার ছবিটি ওই ফটো একদম ওইকল রুক্মিণীর মতো, ওই ঘরের মধ্যেই এই খাটটায় শুতো। তখন ওর বাবা বলল, আর এক মুহূর্ত ওয়েট করা যাবে না, চলো। ওর মাকে বলল, রুক্মিণীকে নিয়ে সেই দিনই রানাঘাট থেকে ফিরে গেল গড়িয়ার বাড়িতে। এক গল্প বলো, ঘটনা বলো, এক সত্যই ঘটনা, কিন্তু আমি গল্প বলে আপনাদের বললাম। আমাকে যিনি বলেছেন, বললো আমার নাম বলতে হবে না, এটা আপনি শোনাবেন আপনার শ্রোতাদের, পারলে শেয়ার করবেন। যদি গল্পটা ভালো লাগে, ঘটনাটা ভালো লাগে, একটা লাইক অতি অবশ্যই দেবেন। রামধনু হরর চ্যানেলে আপনার বন্ধুর কণ্ঠে শুনলেন। শোনার পর আপনাদের একটা অনুরোধ করব, আপনারা যে যা পারেন আমার এই চ্যানেলটিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আপনাদের কাছে আজ আমি একটু অনুরোধ করছি, কারণ যদি সুপার হিসাবে, থ্যাঙ্কস হিসাবে কিছু আপনারা সাহায্য করেন, আমার এই চ্যানেলটার কিছু পরবর্তী আমার কিছু কাজ করতে পারি, চ্যানেলটার জন্য আমার কিছু সরঞ্জাম কিনতে পারি। তাই আপনাদের সকলকে বলছি, সুপার থ্যাঙ্কস হিসাবে যদি আপনারা কিছু আমাকে সাহায্য পাঠান, তাহলে আমি খুব উপকৃত হব। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দোল